হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুবই খুশি যে তোমরা আমার সাথে যুক্ত হয়েছো। তো আজকে আমি কথা বলবো আমাকে আইএলটিএস পরীক্ষায় কি কি কোয়েশ্চেন করা হয়েছিল এবং আমি কিভাবে আমার উত্তরগুলা বা আনসারগুলা প্রোভাইড করেছি এবং আমি কিভাবে এই স্পিকিং এ আইএলটিএস স্পিকিং 8.5 পেয়েছি। তো আজকে ভিডিওতে থাকছে এই বিস্তারিত। তাছাড়া আমি এই ভিডিওতে আলোচনা করব আসলে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার যে ড্রেস আপটা কি ছিল বা আমি কিভাবে কোয়েশ্চেন গুলোর আনসার করেছি বা আমি কি টিপস ফলো করেছি, আমি সবগুলো আজকে এই ভিডিওতে থাকবে এবং কিভাবে আনসার করেছি সাথে সেই আনসার গুলো এক থাকবে। সো তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি সাথে সাথে ভিডিও দিয়ে যখন তোমরা খুবই উপকৃত হতে পারবে, কারণ আমি এই চ্যানেলটাতে খুব ইফেক্টিভ কার্যকরী প্রত্যেকটা টিপস আমি শেয়ার করবো তোমাদের সাথে আমি কি করেছি এবং মানে 2 মান্থে আমি কিভাবে 8 পেয়েছি আইএলটিএস এন্ড স্পিকিং আমি কিভাবে 8.5 পেয়েছি আমি সেটা তোমার সাথে শেয়ার করবো। সো আমি হচ্ছে পরীক্ষাটা দিয়ে মার্চে 2025 সেই গল্পটা আমি তোমার সাথে শেয়ার করবো। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে যখন তোমরা পরীক্ষা দিবে তোমরা অবশ্যই ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিবে। তোমরা জানো যে আসলে পরীক্ষার ক্যাটাগরিটা দুইটা প্রজেক্ট নেওয়া হয়, একটা হচ্ছে আইডিপি আর একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। তো আমি একটা জিনিস বলবো, আমি একটা জিনিস তোমাদেরকে প্রেফার করব যে তোমরা অবশ্যই ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিবে, কারণ ব্রিটিশ কাউন্সিলের যে এক্সামের যে যে পরিবেশটা ওটা খুবই সুন্দর এবং হচ্ছে ওনারা খুবই টাইম মেনটেনিং করে এবং খুবই রেসপন্সিবিলিটিস। তো আমি সবসময় প্রেফার করি আর আইডিবিতে আমি এক্সাম না দেওয়ারই প্রেফার করি, কারণ আইডিবিতে বিগত বছরে যারাই পরীক্ষা দিয়েছে তারাই খুবই মানে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে। ইভেন তোমরা এটাও জানো এই বছর যারা পরীক্ষা দিয়েছে আইডিবিতে তারাও কিন্তু অনেকটা প্রবলেম ফেস করেছে। সো আমি সেটা নিয়ে আর কথা নাই বললাম। তো আমি হচ্ছে এই চ্যানেলে তোমরা যদি চাও আমি যে ক্যামব্রিজের আমি কিভাবে নিউজ পেপার সলিউশন করি, আমি কিভাবে বা ক্যামব্রিজ সলিউশন করি, কিভাবে রিডিং সলিউশন করি, কিভাবে লিসেনিং সলিউশন করি, বা 2 মাসে আমি কিভাবে এতটা অ্যাচিভ করেছি, আমি স্পিকিং কিভাবে 8.5 পেয়েছি, আমি প্রত্যেকটা ডিটেলস এই চ্যানেলে দিয়ে থাকবো। তো তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আমি আশা করি যে আমার ভিডিওতে তোমরা খুবই উপকারী হবে। ঠিক আছে, শুরু করছি আমি আমার ভিডিও। তো আমি প্রথমে কথা বলবো যে যখন তুমি আইএলটিএস এক্সাম দিতে যাবা তখন একদম ন্যাচারাল বা তোমাকে ফর্মাল লাগে ওইরকম একটা লুক তোমাকে নিয়ে যেতে হবে। তুমি ছেলে হো বা মেয়ে হো তোমার এরকম লুক থাকতে হবে। তো আমি ওইটাতে একটা ড্রেস আপ প্রেফার করি। সেই ড্রেস আপটা হচ্ছে, যদি তুমি মেয়ে হো তো তুমি একটা নর্মাল একটা ওয়ান পিস পরতে পারো বা একটা প্লাজো পরতে পারো। ওয়ান পিসটা হয়তো বা হোয়াইট বা ব্ল্যাক বা নীল কালার হলে খুব ভালো হয়, যেটা অনেকটা ফর্মাল লাগে। তো আমি হচ্ছে একটা হোয়াইট কালার ড্রেস পরেছিলাম অ্যান্ড ব্ল্যাক কালার একটা ট্রাউজার পরেছিলাম, যেটা দিয়ে আমি এক্সাম দিতে যাই এবং আমার লুকটা ছিল অনেকটা ন্যাচারাল। যদি তোমাদের হেয়ারটা একটু লং হয় তোমরা হেয়ারটাকে ভালো করে একটা প্রপারলি ভাবে মেনটেন করে তোমরা হেয়ারটাকে বেঁধে যেতে পারো। আর যদি শর্ট হয় আমি প্রেফার করবো তোমরা হচ্ছে মানে চুলটা ছেড়ে যাও। ইভেন মেয়েদের ক্ষেত্রে আমি সেই প্রেফারটা করবো। সো আমি আশা করছি যে তোমরা খুবই খুবই উপকৃত হবে এই ভিডিও থেকে। তো আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমি যখন ওইখানে যাই ওইখানে বা বিগত আমার আগে যারা এক্সাম দিয়েছে বা যারা আমার সময় এক্সাম দিয়েছে, আমার পরিচিত অনেকটা ফ্রেন্ড সার্কেল আছে বা অনেকটা আপু আছে বা ভাইয়া আছে, তাদের অনেকটা প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে যে ভালো করে তাদের যে মাইকিংটা কাজ করছিল না বা তারা লিসেনিংটা ভালো করে শুনতে পারে না, এই প্রবলেম ছিল বা ডেকোরেশনের প্রবলেম ছিল, এরকম অনেকেই হয়ে থাকে বা ইভেন অনেকের হয়ে থাকে যে পরীক্ষাটা আবার কি হয় যে প্রথম দিকে দিতে হয়। এটা খুবই ক্রিটিক্যাল এবং দুঃখজনক বিষয়। আর আমি আশা করছি যে এরকমটা বা কারোর জন্য না হোক, আমি আশা করছি এরকমটা যাতে কারোর সাথে না হয়। সো প্রপারলি যাতে পরীক্ষাটা বা এক্সামটা দেওয়া যায়। সো আরেকটা জিনিস আমি প্রেফার করবো, সেটা হচ্ছে তোমরা যখন এক্সাম দিতে যাবা স্পিকিং টেস্ট বা যে কোনো টেস্টে, তোমরা হচ্ছে ধরো একটা চাকরির ইন্টারভিউ দাও বা স্পিকিং টেস্ট দাও, আইএলটিএস দাও বা ভিসা ইন্টারভিউ, যেরকম একটা আমি প্রেফার করবো তোমরা সবসময় কি করবা যে একটা নর্মাল একটা লুকে যাবা বা ইভেন কোনো মেকআপ করবা না, ঠিক আছে? বা যদিও করো বাট হালকা বা লাইট কালারের কিছু ইউজ করবা না বা লাইট কালার লিপস্টিক ইউজ করবা না, লাইট কালারের কোনো ড্রেস আপ করবা না, একদম ফর্মাল একদম রিয়েলিটি ভাবে, মানে তোমাকে দেখে যেন মনে হয় যে তুমি একটা স্টুডেন্ট। আর ছেলেদের ক্ষেত্রে আমি বলবো ছেলেরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে ফর্মাল একটা প্যান্ট এন্ড সেটা হতে পারে ব্ল্যাক কালার বা নেভি কালার আর হোয়াইট কালার একটা শার্ট।
এই শার্টটা পরতে পারে। আর শার্টের বোতামগুলো যেন সবগুলো যেন লাগানো থাকে, ঠিক আছে? আর হচ্ছে যে জুতাগুলো, সেই জুতাগুলো মানে ম্যাচ করে ব্ল্যাক হলে ভালো হয়। আর মেয়েদের ক্ষেত্রে যে জুতাগুলো আমি প্রেফার করবো সেটা হচ্ছে একদম ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের জুতাগুলো বা ম্যাচিং করে জুতাগুলো, এটা খুবই হাইলাইট লাগে। ইভেন মানে এক্সামিনার দেখে বুঝতে পারে যে এটা আসলে একটা স্টুডেন্ট বা স্টুডেন্ট একটা ফর্মাল একটা ড্রেস। বা স্টুডেন্টরা কখনো কালারফুল ইউজ করে না বা পছন্দ করে না, এটা তারা খুব ইজিলি বুঝতে পারে। একটা জিনিস হচ্ছে তোমরা যখন এক্সাম দিতে বসবা তখন ইভেন তোমরা হাত পা বা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবা, হাত পা এদিক ওইদিক কখনো নাড়াচাড়া করবা না। এতে কিন্তু এক্সামিনার কিন্তু খুবই বিরক্ত হয়। তো তোমরা যদি বেশি পারো তোমরা হচ্ছে তোমাদের দুটো হাত এভাবে পিছনে গুটিয়ে রাখবা। বা ঠিক আছে, এবার তোমরা ফ্লুয়েন্ট থাকার চেষ্টা করবা। তোমরা কিভাবে হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলবো, যাতে তোমরা কোনো টপিকসে না আটকাও, সেভাবে তোমাদের কথা বলতে হবে। আর হাতটা গুটিয়ে কথা বললে অবশ্য তুমি একটু মানে হাতটা ঘুটিয়ে কথা বললে তখন তোমার ফ্লুয়েন্টলি ভাবে থাকা যায়, যে এক্সামিনার বুঝে তুমি খুব ভদ্র স্টুডেন্ট, ঠিক আছে? যার জন্য বা তুমি কথা বলতেছো হাত এভাবে নাড়াইতেছো, আসলে এটা তো কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তো তুমি হচ্ছে দুটা হাত গুটিয়ে রাখবা, তুমি যতটুকু এভাবে সোজা থাকবা, থাকার পর তুমি ইনস্ট্যান্টলি তার চোখের দিকে চোখ তাকিয়ে তুমি ইনস্ট্যান্টলি বলতে থাকবা। কিন্তু তুমি কখনো স্টপ হবে না এবং কখনো থামবা না, তুমি ইভেনলি মানে ফ্লুয়েন্ট থাকার চেষ্টা করবা। এখানে হচ্ছে তুমি বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবা, তোমার শরীর নাড়াছাড়া করবা না, হাত নাড়াছাড়া করবা না। আর হচ্ছে তুমি ফ্লুয়েন্টলি কথা বলবা, এই দুইটা জিনিস তুমি মেনটেন করবা। সো আমি ওই সেম কাজটাই করেছিলাম, বাট আমি আমার দুইটা হাত ভেবে গুছিয়ে রেখেছিলাম এবং ফ্লুয়েন্টলি ব্যাপারে আমি সবসময় ফ্লুয়েন্ট থাকার চেষ্টা করেছি এবং একদম বেশি মানে কুইকলি আমি আনসার দিই নাই, বা আমি হচ্ছে আনসারটা একটু স্লোও দিই নাই, ঠিক আছে? এরকম একটা গতিবিধি রাখতে হবে যে আনসারটা এক্সামিনার তোমার শুনতেছে, বা উনি হচ্ছে যে তোমার আনসারটা এরকম ভাবে বলা যাবে না ঝরে, যে একদম ঝরে মনে হচ্ছে, আবার এরকম আসতে বলা যাবে না যে এক্সামিনার শুনবে না। তো এরকম একটা বই যে তোমার আনসার দিতে হবে যেটা হচ্ছে ওই এক্সামিনারের কাছে মানে ফ্লুয়েন্সি ভাবে কথা বলা শোনা, এবং তোমার কাছে খুব কমফোর্টেবল, তার কাছে খুব কমফোর্টেবল। কোয়েশ্চনটা করা হয়েছিল, ফার্স্ট কোয়েশ্চনটা আমাকে করা হয়েছিল যে হোয়াট ইজ ইউর নেম, বা আমার নাম কি। তখন আমি আনসার করেছিলাম, তখন আমি আনসার করেছি একটু ফ্লুয়েন্টলি ভাবে। আমি বলছি যে ওয়েল, my name is Shaila Islam, but I prefer to go by Shaila. In Bangla, it means peaceful. Most of the people and my family call me that. It's shorter and easier for everyone to remember. So আমি হচ্ছে ফ্লুয়েন্টলি ভাবে এই আনসারটা দিয়েছি। আমি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা সবসময় একটু ফ্লুয়েন্ট থাকার চেষ্টা করো। এবং অনেকেই বলে যে হ্যাঁ আমার নাম এরকম, বা আমাকে হচ্ছে তুমি এরকম নামে ডাকতে পারো। আসলে এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করা উচিত। তোমরা নতুন কিছু, ইউনিক কিছু, আর তোমরা হচ্ছে সবসময় চেষ্টা করবে যে তোমাদের অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করার জন্য এবং হচ্ছে ফ্রেজ ইউজ করার জন্য। আমি প্রচুর পরিমাণে ফ্রেজ ইউজ করেছি এবং আমি এটা নোট করে রেখেছি আমার খাতায় অনেকগুলো আনসার। আসলে কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে বা কি কি প্রশ্ন আমাকে করতে পারে, ইভেন সবগুলো প্রশ্ন আমি আগে থেকে কি করেছি, নোট করে রেখেছি। সো তোমরা এই কাজটা করো, আমি সেটা প্রেফার করবো, ঠিক আছে? তো আমাকে যে সেকেন্ড কোয়েশ্চন করা হয়েছে, সেই সেকেন্ড কোয়েশ্চনটা আমাকে করা হয়েছে কোথায় থেকে এসেছি, হোয়ার আর ইউ ফ্রম। তুমি কোথায় থেকে এসেছো? তখন আমি ফ্লুয়েন্টলি ভাবে আনসার দিয়েছি, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ভৈরব, এ স্মল টাউন yet significant town which is located in the eastern part of Bangladesh under Kishorganj district. It is quite well known for its river port and vibrant commercial activities. However, at present I reside in Dhaka, a bustling capital city of Bangladesh, where I have moved primarily to pursue higher studies and career opportunities. আমি হচ্ছে এই কোয়েশ্চেনটা করি। আচ্ছা এক্সামিনার যদি আমি প্রেফার করবো যে এক্সামিনার যদি বিদেশি এক্সামিনার হয়, যদি তোমার বিদেশি কোনো লোক তোমার এক্সামটা নেই, তখন তারা কিন্তু আসলে তোমাকে চিনবে না। আসলে তুমি তোমার ডিস্ট্রিক্টের নামটা যে বলছো, আসলে সেটাকে একটা জায়গার নাম বা সেটা কোথায় অবস্থিত তারা কিন্তু এটা জানে না। তো তুমি যদি এটা যদি অ্যাড করে দাও যে এইটা বাংলাদেশের ওই পার দিকে অবস্থিত, বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত, এটা আমি মনে করি যে বেটার হয়, তাদের বুঝতে সমস্যা হয় যে এটা একটা জায়গার নাম। সো আমি এই কাজটাই করেছি। আমাকে যে থার্ড যে কোয়েশ্চনটা করা হয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর হবি, মানে আমার হবিটা কি, সেটা নিয়ে আমি খুবই ফ্লুয়েন্টলি ভাবে একটা আনসার দিই। ওয়ান অফ মাই মেজর হবিস ইজ রিডিং, particularly motivational and self-development books, as it broadens my horizons and helps me unwind after a hectic day. I also have a passion for cooking. Just last week, I prepared a traditional Bangladeshi fish dish called mustarda,
which my family truly appreciate, and I find both hobbies extremely rewarding as they allow me to be creative while stimulously to my personal growth and the happiness of others. তো আমি হচ্ছে এইভাবে আনসারটা দিয়েছিলাম। সবসময় একটা এক্সাম্পল রাখার চেষ্টা করবা। যদি এক্সাম্পল প্রত্যেকটা কোয়েশনে যদি একটা এক্সাম্পল রাখতে পারো, সেই কোয়েশনের আনসারটা অনেকটা ক্রিয়েটিভ হয়। সো আমি এই জিনিসটা তোমাদের সবাইকে প্রেফার করব। পরের যে কোয়েশনটা করা হয়েছিল, সেই কোয়েশনটা আমাকে করা হয়েছিল ডিসক্রাইব ইউর ডেইলি রুটিন। যে আমার ডেইলি রুটিনটা ডিসক্রাইব করার জন্য। তো আমি এখানে ফ্লুয়েন্টলি ভাবে একটা আনসার দিই। আমি সবসময় ফ্লুয়েন্স থাকার চেষ্টা করি। আমার আনসারটা ছিল, as a working woman, my daily routine is quite structured. I usually start my morning around 6 a.m. with some light exercise, which really helps me stay energetic throughout the day. After that, I prepare breakfast for my family and get ready for work. I normally commute to my workplace by bus, and during the journey, I often listen to podcasts which I find both relaxing and intellectually stimulating. At work, my schedule is usually packed with meetings and tasks, but I always try to stay organized and manage my time efficiently. In the evening, I return home, spend some quality time with my family, and occasionally cook traditional dishes which everyone truly appreciates. Before going to bed, I like to do something journalizing or light reading, as it helps me unwind and reflect on the day. Overall, I would say my daily routine is a blend of professional responsibilities and personal ওয়েলবিং। আমি হচ্ছে তার সাথে একটা কথা যুক্ত করেছিলাম যে আমার হচ্ছে যেদিন অফ ডে থাকে ওই দিন হচ্ছে আমার রুটিনটা টোটালি ডিফারেন্ট থাকে, বা ওই দিন আমি একটু ঘুম থেকে লেট করে উঠি, ওই দিন আমি একটু টিভি দেখি বা গান শুনি বা ফ্যামিলির সবার সাথে একটু আড্ডা দিই। তো আমি এই জিনিসটা হচ্ছে এড করে দিয়েছিলাম শেষের মানে কথাটুকু। আমার তখন মাথায় আসছিল না আসলে কি বলবো, তখন আমি এইটুকু এড করে দিয়েছিলাম। আমাকে কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন ইউর ফ্রি টাইম? মানে হচ্ছে আমি আমার ফ্রি টাইমে কি করি। তখন আমি এভাবে আনসার দিয়েছিলাম, ওয়েল, whenever I get a bit of downtime, I usually unwind by reading books, especially motivational ones. One of my favorite pastime is journaling, because it not only helps me express my thoughts but also allow me to recharge my batteries after a hectic day. Apart from that, I am really into watching English documentaries and movies. You know, it helps me kill two birds with one stone. I can relax and at the same time improve my English. Sometimes I also listen to English podcast while computing or doing household chores. It broadens my horizons and keeps me updated with the world. And of course, whenever I get a chance, I love hanging out with my close friends. It always lifts my mood and helps me strike a perfect balance between study and personal life. Overall, I would say these activities truly keep me mentally refreshed and productive. তো আমি হচ্ছে এই আনসারটা দিয়েছিলাম এবং আমি খুবই ফ্লুয়েন্টলি থাকার চেষ্টা করেছি এবং আমি স্টেপ বাই স্টেপ আনসার দিয়েছি। আসলে কিভাবে আনসার দিব, আমি এই আনসারগুলো হচ্ছে আগে সাজিয়ে রেখেছিলাম নোট করে, আমি সেই আনসারগুলো দিয়েছি। মানে কত কত টাইপের কোয়েশ্চেন হতে পারে, আমি সেই সবগুলো টাইপের কোয়েশ্চেন গুলো কি করছি আগেই একটা নোট করে নিয়েছি। আর একটা কোয়েশ্চেন করা হয়েছে যে আমার আসলে পছন্দের গানটা কি, ওইরকম একটা প্রশ্ন করা হয়েছিল, ডিসক্রাইব এ সং ইউ লাইক টু হিয়ার, মানে আমি কোন গানটা একটু বেশি বেশি শুনি। তো আমি হচ্ছে একটা গান সাজেস্ট করেছিলাম যে আমি বলেছিলাম যে আমার বলিউড মুভির একটা গান ভালো লাগে। আমি দিয়েছিলাম যে ওয়ান অফ মাই ফেভারিট সং ইজ তুম হি হো ফ্রম দ্য বলিউড মুভি আশিকি 2। মানে আমি হচ্ছে যে মুভিটা দেখেছি, আমি সেই মুভিটার নামটা পর্যন্ত ডিসক্রাইব করেছি, ঠিক আছে। হোয়াট আই পার্টিকুলারলি লাভ অ্যাবাউট ইট ইজ দ্য হার্টফেল্ট লিরিক্স হুইচ বিউটিফুলি এক্সপ্রেস স্লিপ ইমোশনস অফ লাভ অ্যান্ড ডিভোশন। দ্য melody is so soothing yet powerful that is instantly touch my heart whenever I listen to it. Apart from that, I also enjoy a Bangladeshi classic song that I grew up hearing. It makes me feel deeply connected to my and often lifts my mood on stressful days.
For me, both song one not just entertainment but also a source of কমফোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। তো আমি হচ্ছে এরকম ভাবে ডিসক্রাইব করেছিলাম, কোয়েশ্চেন গুলো খুব সুন্দর করে ডিসক্রাইব করেছি। আসলে আমার আমি বাংলা গান বা ক্লাসিক গানগুলো শুনতে খুবই ভালোবাসি, কারণ যেটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। বা আমি হচ্ছে এটাও এড করেছিলাম যে এটা আমাদের কালচারের সাথে কিভাবে রিলেটেড, বা বলিউড মুভির ওই নামটা আমি এক্সপ্লেন করেছিলাম যে আসলে যেই গানটা আমি শুনি। তো এটার সাথে আমি একটা এড করেছিলাম যে আমি আসলে আমি ইংলিশ গান শুনতে খুব পছন্দ করি, বা মাঝে মাঝে আমি ইংলিশ গান শুনি। আর এই দুইটা ইংলিশ গানের আমি নাম বলেছিলাম, একটা হচ্ছে লাভ মি লাইক ইউ টু, সিটিং হিয়ার ইন দ্য বোরিং রুম। তো আমি হচ্ছে এই দুইটা ডিসক্রাইব করেছিলাম। সেকেন্ড পার্টে যে কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে থার্ড কোয়েশ্চেনটা করা হয়। কোয়েশ্চেন করা হয়, হু রেকমেন্ডেড ইউ দিস সং? হু রিকমেন্ডেড ইউ দিস সং? আচ্ছা, আমাকে যে পরে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল, আমাকে হচ্ছে এই গানটা কে সাজেস্ট করেছে বা কে রেকমেন্ডেড করেছে, আমাকে এভাবে বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই চুজ। আমি এভাবে কোয়েশ্চেনটা আনসার করেছিলাম, অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ডস রেকমেন্ডেড দিস সং টু মি a few years ago when I was going to do a stateful time. She told me that the lyrics might inspire me and was absolutely right. Since then, it has become one of my all-time favorites, and whenever I listen to it, I can't help but recall the moment she introduced it to. আমাকে প্রশ্নটা ওইভাবে করে যে, is there any difference young people and old people চুজিং দ্য মিউজিক? আমাকে ওইরকম একটা কোয়েশ্চেন করে। তো আমি এই কোয়েশ্চেনের আনসারটা দিয়েছিলাম এইভাবে যে, অ্যাকচুয়ালি আই থিঙ্ক মিউজিক ইজ নট অ্যাবাউট ওল্ড অ্যান্ড নিউ জেনারেশন। We actually hear music to pace our mind and refresh ourselves. But still, I believe there is a noticeable difference between older and younger generation. The older generation tends classical or the older generation tends to prefer classical or folk song, which often carry deep culture values and meaningful lyrics. The younger generation inclined is more inclined uh, towards modern genres such as pop, hip hop, electronic music. However, I would say that music is universal regarding of age. People choose a song that resonate with their emotionally and personal পিপল গুলো সবসময় ট্রেন্ড ফলো করে, এবং ওল্ড পিপল গুলো সবসময় ক্লাসিক্যাল মিউজিক গুলা, যে মিউজিক গুলা হচ্ছে আমাদের যে ঐতিহ্যের সাথে রিলেটেড, সেই রিলেটেড গুলো আসলে পছন্দ করে। আর ইয়ং পিপল গুলো সবসময় হিপ হপ, ইলেকট্রনিক মিউজিক এবং বিভিন্ন ট্রেন্ডকে ফলো করে। আমি এটাও একটু বলেছিলাম, জাস্ট আমার মাথায় ওই সময় যেটা আসছে বা আমি যে খাতায় যে নোট করে রেখেছি, সেই আনসারটা থেকে আমি আরেকটু ফ্লুয়েন্টলি আনসার করেছিলাম। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং নেক্সট ডে আমি হচ্ছে আমাকে রাইটিং পার্টি কি বলা হয়েছিল বা কি কি কোয়েশ্চেন করা হয়েছিল, আমি কিভাবে নিউজ পেপার সলিউশন করি এবং আমি কিভাবে রিডিং প্যাসেজ সলিউশন করি, আমি সেটা মানে দেখে এই চ্যানেলে পোস্ট করবো। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং খুবই উপকৃত হও। তো পরের ভিডিওতে আমি কথা বলবো যে আইএলটিএস এর মধ্যে আসলে এক্স্যাক্টলি কি কি গ্রামার থাকে, বা অ্যাকচুয়ালি যে গ্রামার গুলো জানলেই নয়, মানে যে গ্রামার গুলো তোমাকে মাস্ট বি জানতেই হবে আইএলটিএস দিতে গেলে। তো আমি সেই নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। তো এখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।